আমরা প্রথম পর্বে দেখিয়েছি দানাং থেকে এই সম্রাটদের শহরে আসার যাত্রাপথ কতখানি মন ভোলানো। আলোচনায় এসেছি এই অঞ্চলে থাকা বিখ্যাত চম্পা সাম্রাজ্য, তাদের অস্তিত্ব এখানে আজ না থাকলেও এখানে আছে 143 বছর ধরে রাজত্ব করা ভিয়েতনামি সম্রাটদের নানা দর্শনীয় স্থাপত্য। এবার ওই ব্রিজটি পেরিয়ে হোটেল ফেরার পালা। ব্রিজে আলো দেওয়া আর তার রং পাল্টায় একটু সময় পর পর। এইসব দেখতে দেখতে চোখে পড়ল ব্রিজের নিচে পথখাবারের হইচইয়ের জায়গা, যেখানে নানা রকম রঙিন খাদ্যদ্রব্যগুলি আলোর রঙগুলির সঙ্গে একদম পাল্লা দিচ্ছে। পরদিন সকালে গেলাম ফং ক্যাম্প পাহাড়ে। ফং মানে দেখো, ক্যাম্প মানে দৃশ্য। পাইন বনে ঘেরা এই পাহাড়ের পাদদেশে পারফিউম নদী বয়ে চলেছে। 45 মিটার উচ্চতায় পাহাড়ের আশ্রয়ে এই জায়গাটি অদ্ভুত শান্ত ও স্নিগ্ধ। পারফিউম নদী দেখার শ্রেষ্ঠ জায়গা এটি। হঠাৎ ঝাঁপিয়ে ঝাঁপিয়ে বৃষ্টি আসছে। মেঘাচ্ছন্ন আকাশ, একটু পরেই হয়তো পরিষ্কার হলো। আবার বৃষ্টি। পাহাড় ঘেঁষে ছড়িয়ে ছিটিয়ে কিছু বসতি। এই মনোমুগ্ধকর পরিবেশে আমরা অনেকক্ষণ কাটালাম। নামটা জানো কি এটা জায়গাটা? এটা ভন ক্যান হিল। পারফিউম রিভার বয়ে চলেছে। আশেপাশে তো দেখতেই পাচ্ছি পাহাড়। আর ওখানেই আছে কিনা আমেরিকান বাংকার। এমন জায়গাতেও যুদ্ধের চিহ্ন, ভাবতেও কষ্ট হয়। মনে এলো হোচিমিনের একটি কবিতা, যার মর্মার্থ হলো, ঝড় যদি না আসে পাইন গাছ কিভাবে জানবে তার ক্ষমতা। সে কি এই পাইন বনেই লেখা হয়েছিল? পথে কুটির শিল্প নির্মাণকারী কয়েকটি গ্রাম দেখে এবার চললাম 7 তলা বিশিষ্ট থিয়েন মু প্যাগোডা দেখতে। এটি পারফিউম নদীর উত্তর পারে একটি পাহাড়ের গা ঘেঁষে। শোনা গেল এটি এই শহরের প্রতীক বলে গণ্য হয়। হবে নাই বা কেন? এর জন্মের সঙ্গে একদিকে জড়িয়ে আছে সুন্দর রূপকথা, বিস্তার সময়কালে তৎকালীন শাসক ও বৌদ্ধ মতের চীনা পণ্ডিতকুলের সুসম্পর্ক, আবার আধুনিককালে ফ্রান্সের শাসনে আত্মসম্মান ও দেশপ্রেমকে হাতিয়ার করে বৌদ্ধ সন্ন্যাসীদের রাজনীতিতে অংশগ্রহণ ও আত্মবলিদান। জনশ্রুতি ছিল এক প্রৌঢ় মহিলা রংচঙের জামা কাপড় পরে এই পাহাড়ের পদতলে বসে বলেছিলেন যে দেশের সমৃদ্ধির জন্য এইখানে এদেশের কোনো সম্রাট একদিন একটি মন্দির বানাবেন। এই কথা বলেই তিনি মিলিয়ে যান। ইংরেজ সাম্রাজ্যের এক খুবই উচ্চপদস্থ কর্তা 1600 সাল নাগাদ ওই স্থান ভ্রমণে গিয়ে এটি শুনে মন্দির বা প্যাগোডা বানাবার সিদ্ধান্ত নেন। 1601 সালে নাম হলো থিয়েন মু, এর মানে স্বর্গীয় দেবী। 1695 থেকে 1715 সালের মধ্যে চীনা পণ্ডিতদের পৃষ্ঠপোষকতায় এই জায়গাটির বিশাল উন্নতি হয়। প্রায় 3500 কিলোগ্রামের একটি ঘণ্টা আসে চীন থেকে এখানে স্থাপিত হয়। এর শব্দ নাকি 10 কিলোমিটার দূর থেকে পাওয়া যায়। আর একে ঘিরে ছড়া থেকে গান, নানা লোকগাথা মুখে মুখে ঘুরে আসছে। বৌদ্ধ দর্শন চর্চা ও উপাসনার উপযোগী করে গড়ে তুলতে প্রয়োজনীয় স্থাপত্যের কাজে হাত দেওয়া হয়। তৈরি হয় বিভিন্ন দরজা, তোরণ, উপাসনা ঘর ইত্যাদি। মূল প্যাগোডাটি বেশ বড়, 8 কোণা বিশিষ্ট ও 7 তলা। একটি তলায় বুদ্ধের এক এক রূপের আরাধনা নিয়মিতভাবে আজও হয়।
প্যাগোডা প্রাঙ্গণটি জুড়ে আছে অজস্র পাইন গাছ, বিশাল বিশাল বনসাই, কাঠ ও ব্রঞ্জের নানা ধরনের স্থাপত্য ও ভাস্কর্য। ওই বড় ঘণ্টা তো আছেই, আর আছে দেখবার মতো মার্বেলের তৈরি একটি কচ্ছপ। শুনলাম বেশ কিছু বৌদ্ধ পুঁথি এখনো এখানে রাখা আছে। এগুলি নিয়ে প্যাগোডাটি পারফিউম নদীর দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে সুন্দর সারল্য নিয়ে। বেরিয়ে আসার পথে চোখে পড়ল একটি মোটর গাড়ি। যা শুনলাম তাতে বোঝা গেল ওই নীল গাড়িটি বহন করে চলেছে একটি ইতিহাস। 50-এর দশকের মাঝামাঝি সময় ফ্রান্স ভিয়েতনামে দাপাদাপি করে বেড়াচ্ছিল। এই সময় তারা বৌদ্ধদের প্রতিটি ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত করত। অন্যদিকে ক্যাথলিকদের ভীষণ প্রাধান্য বাড়িয়ে দেওয়া হয়েছিল। ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টির বিরুদ্ধে মানুষ একজোট হচ্ছিল। পরে আমেরিকার স্বৈরাচারী শাসক দিন দিয়েমের বিরুদ্ধে জনমত গড়ে উঠছিল। এই রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্র ছিল থিয়েন মু প্যাগোডা। 1963 সালে 9 জন বৌদ্ধ পুলিশের গুলিতে নিহত হয়। এমনকি মে মাসে প্রতিবারের মতো বুদ্ধ পূর্ণিমা উদযাপন করার দিন থিয়েন মু প্যাগোডাতে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়। প্যাগোডাটি তখন বৌদ্ধ সন্ন্যাসী সহ বহু মানুষের ঠাসা। স্বতঃস্ফূর্ত বিক্ষোভ আন্দোলন শুরু হয়। সর্বোপরি একজন বৌদ্ধ সন্ন্যাসী এই গাড়িটি নিয়ে সাইগান গিয়ে দিন দিয়েমের শাসনের বিরুদ্ধে আত্মহুতি দেন। বৌদ্ধ ইতিহাসে এইটি নজিরবিহীন ঘটনা, অর্থাৎ প্রথম আত্মহুতি বিশ্বের নজর কেড়ে নিয়েছিল। প্যাগোডার সিঁড়ি বেয়ে নেমে আসার সময় এই ঘটনা মনকে আচ্ছন্ন করে তুলেছিল। এটাও মনে হলো ধর্মীয় স্থান কিভাবে জাতীয়বাদী আন্দোলনের মতন প্রগতিশীল কর্মকাণ্ডের আশ্রয়স্থল হতে পারে। যাই হোক, এবার আমরা যাব প্যাগোডার কাছে অবস্থিত সাহিত্যের মন্দির ইউনিভার্সিটি অফ লিটারেচারের ও নগর দুর্গ দেখতে। ভিয়েতনামে সাহিত্যের মন্দিরের গোড়াপত্তন হয়েছিল হ্যানয়, যা এখনো আছে। তবে মূল কাজকর্ম হ্যানয় থেকে হুয়েতে স্থানান্তরিত হয়েছিল ইঙ্গুয়েন ডায়নাস্টির সময়কালে, যখন রাজধানী হলো হুয়ে। বিরাট অথচ সুন্দর গেট পেরিয়ে দেখি সাহিত্যের মন্দির চত্বরের আয়তন বিশাল। ভেতরে এক টুকটুক চালক বললেন 1 ঘন্টা লাগবে, কনফুসিয়াসে নিয়ে যাব। এর বেশি কিছু বোঝা গেল না। দেখছি পুরনো তালা বন্ধ কয়েকটি বাড়ি, কিন্তু গেটের ফলকে লেখা দেখে বোঝা গেল এগুলো বিভিন্ন বিষয়ের ওপর ছোট ছোট মিউজিয়ামের মতো। ধারে কাছে কোনো লোকজন নেই। আমরা টুকটুক নেব না কি করব ঠিক করার আগে নজরে এলো একটি বাড়ির ঘরে অসাধারণ হাতে আঁকা কয়েকটি ছবি। গেট সহজেই খুলে গেল। আমরা ঘরের গ্রিলের বাইরে দাঁড়িয়ে শিল্পকর্ম উপভোগ করছি। তুলি হাতে একটি যুবক বেরিয়ে এলেন। আমরা একটু অপ্রস্তুত হলেও ছেলেটি সহজভাবে আমাদের ভেতরে নিয়ে গিয়ে ছবি দেখালো। বোঝা গেল ওখানে আর্টের ওয়ার্কশপ চলছে। এলেন ওদের মাস্টারমশাই, খুব খুশি হলেন আমাদের দেখে। নানা ধরনের ছবি আঁকার সরঞ্জামের ভেতরে আরও ছবি সামনে আনলেন। আমরা কেউ কারো ভাষা না বুঝলেও মনের আদান প্রদান হয়ে গেল। এমনই তো হবে মানুষের শিক্ষার জন্য মন্দির, তা সে সাহিত্য হোক, শিল্প হোক বা বিজ্ঞান। এত সহজভাবে কেউ কি এসব জায়গা দেখতে পারবে? সাহিত্য মন্দির দেখার পেটের খিদের না মিটল, মনের খিদে মিটে গিয়েছিল। সময় হাতে নেই, চললাম কাছেই অবস্থিত নগর দুর্গ দেখতে। পারফিউম নদীর উত্তর পাড় নিয়ে এই দুর্গটি তৈরি করেছিলেন সম্রাট গিয়ালং। দুর্গটিকে সুরক্ষিত রাখতে বাকি 3টে দিক নদীপথ কাটিয়ে ঘিরে দেওয়া হয়েছিল। ফরাসি প্রযুক্তিবিদরা এই দুর্গ নির্মাণে যুক্ত হন। এই কারণে স্থাপত্যে মিশ্র শিল্পকলার ছাপ এখানে আছে। 10টি দরজা নিয়ে বাইরের দেওয়ালটি
10 কিলোমিটার লম্বা, 7 মিটার উঁচু আর 21 মিটার চওড়া। এই দুর্গের ভেতর আরেকটি দুর্গ আছে যেখানে রাজ পরিবারের বাস ছিল। দুর্গের মধ্যে রাজ পরিবারের বসবাস অন্যান্য দুর্গের তুলনায় বেশ অন্যরকম। এমন একটি রাজকীয় ও ঐতিহাসিক জায়গা দেখবার জন্য আমরা দুজন বড় নগর দুর্গ থেকে বার হবার গেটে অপেক্ষা করছি। ছোটরা গেছে টিকিট সংগ্রহ করতে। গেটটির নকশা ও কারুকার্য অসাধারণ ও এটি সেরামিক দিয়ে তৈরি। সেরামিক যে ভিয়েতনামে এই সময় বিকশিত হয়েছিল তার যেন একটি উজ্জ্বল উদাহরণ। বেশ নতুনত্ব লাগলো, সময়ও কাটছিল। আমাদের ভাগ্য খারাপ, ছেলে মেয়ে দুটো শুকনো মুখে জানালো যে দেখতে অনেক সময় লাগবে, তাই টিকিট আর ওরা দেবে না। তবে এই ভেবে সান্ত্বনা পেলাম শুধু নয়, উজ্জীবিতও হলাম যে এই সেই জায়গা যেখানে 1945 সালে শেষ সম্রাট, ইঙ্গুয়েন সম্রাট হো চি মিন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। রাজতন্ত্রের অবসান ঘটে। আমরা সেদিন রাতে হুয়ে ছাড়ব। সম্রাটের এই শহর যা যা রাজকীয় দ্রষ্টব্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা আদায় করেছে তার সব কিছু আমরা দেখলাম না। যাই হোক, উল্লেখ করা দরকার, ইঙ্গুয়েনদের সময় ওই অতকাল আগে দুর্গ থেকে সমাধি তৈরির ক্ষেত্রে শহর পরিকল্পনার সিটি প্ল্যানিংয়ের যে চিত্রটি উঠে আসে ও তাকে যেভাবে রক্ষা করা হচ্ছে তাকে মর্যাদা দিতেই ইউনেস্কো ভিয়েতনামের হুয়েকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে। আমরা হুয়ের রাজকীয় স্বাদ সম্পূর্ণ নিইনি, তবু পারফিউম নদীর বাতাস যে সর্বত্র গ্রামে, মনের কোণে সে হানা দেয় অক্লেশে। ফেরার পথে নিরিবিলিতে অনুভব করলাম হুয়ে ভ্রমণের বিচিত্র অভিজ্ঞতার রাজকীয় সুগন্ধ ওই বাতাস জমিয়ে দিয়েছে। দেশে ফিরে সে সুঘ্রাণ আজও তেমনই রয়ে গেছে।